সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির প্রতিদিনের নিয়মিত সান্ধ্যকালীন আয়োজন ওয়ালমার্ট গল্পকথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান। আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি। দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন সফল মানুষ, সফল উদ্যোক্তা। কিন্তু সব সফলতার পেছনের গল্প কিন্তু এতটা সহজ থাকে না। সেই গল্পটাই আমরা আজ জানতে চাই, একটু করে হলেও শুনতে চাই তার স্বপ্নের কথা। আমাদের সাথে আছেন FM ইকবাল বিন আনোয়ার ডন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, ওয়ালটন গ্রুপ। শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ওয়ালমার্ট গল্পকথার আজকের আয়োজন। ধন্যবাদ। আপনাকে যখনই সামনে পাই অনেকগুলো বিষয় একবারে মাথায় চলে আসে, কারণ আপনি এত কিছুর সাথে জড়িত আছেন। এবং আমি প্রথমেই যেটা বলছিলাম সেটা একটা পরিচয়, অনেক বড় একটা পরিচয়, একজন সফল মানুষ, সফল উদ্যোক্তা। এবং এই যে সফলতার পেছনের যে গল্পটা, আমাদের দেশের অনেক তরুণ আছে যারা সেই স্বপ্নটা দেখছে। আজ আপনি যেখানে আছেন তারা সেখানে যেতে চায়, সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে চায়, কিন্তু সেই পথটা তাদের জানা নেই। আপনার স্বপ্নের শুরুর দিকের কথাটা যদি ছোট্ট করে একটু জানতে চাই। ধন্যবাদ। এসএটিভির দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে সফলতার যে বিষয়টা সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে আমি যেটা মনে করি যে একনিষ্ঠতা। যে যেখানে কাজ করতে চান তারা যদি ঠিক একনিষ্ঠভাবে সেই কাজটার পিছনে লেগে থাকেন এবং কন্টিনিউয়াস সেই কাজটা করার চেষ্টা করেন, ইনশাল্লাহ ওনারা সফল হবেনই হবেন। এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে আপনাকে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি অবশ্যই হতে হয়েছে। এই পথটা কখনোই মসৃণ ছিল না। সেই প্রতিবন্ধকতাগুলো আপনি কি করে ট্যাকল দিয়েছেন? ধন্যবাদ। আমি চেষ্টা করেছি যে বারবার একই কাজগুলো করার জন্য, এবং যাদের সঙ্গে আমি কাজগুলো করছি ওনারাও আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন। ফলশ্রুতিতে আমি আমার যে সেক্টরগুলোতে আমি কাজ করি, বিশেষ করে স্পোর্টস, ইদানিং কালচারাল অপারেশনেও আমি যাচ্ছি, এবং ইয়াং পিপলদেরকে মোটিভেট করার জন্য যে কাজগুলো আমার জন্য প্রথমেই খুব সহজ ছিল না, এটাকে আস্তে আস্তে আমি যখন ওনাদের সঙ্গে একদম মিশে গিয়েছি, তাদের একদম কাছের মানুষ হয়ে তাদের সঙ্গে যখন তাদের প্রবলেমগুলো আমি বুঝতে পেরেছি, এবং তখনই বুঝতে পেরেছি যে তারা আমাকে যেমন লাইক করছেন এবং আমি কিভাবে কাজগুলো করছি সেগুলো শেখার চেষ্টা করছেন। এবং আমি বিশ্বাস করি যখনই গ্রুপ অফ পিপল বা যাদেরকে আমরা সিলেক্ট করব, যাদের সঙ্গে এই কাজগুলোকে চেষ্টা করব যে ওনারাও যেন এই কাজগুলো করার আগ্রহ প্রকাশ করেন, তাদের প্রথম কাজ হলো তাদেরকে আগ্রহটাকে জাগিয়ে তুলতে হবে যে ওনারা কি হতে চান, কি করতে চান। সেই কাজগুলোই আমরা করছি, এবং তাদের মধ্যে আমাদের যে ইচ্ছাগুলো, সেই ইচ্ছাগুলো ওনাদের ইচ্ছার সঙ্গে যখনই মিলে যাচ্ছে, তখনই আস্তে আস্তে ওনারা ওনাদের মতো করে স্বপ্নগুলো লালন করে বড় হচ্ছে। এবং আমরা চেষ্টা করছি যে এই সাকসেসের সঙ্গে আমরা যেন সবসময় থাকতে পারি, এবং থাকার চেষ্টাও করছি। এবং আমাদের দেশের তরুণদের কাছে আপনি একজন আইডল, তাদেরকে আপনি কি করে অনুপ্রাণিত করতে চান? আমি মনে করি যে ইয়াং পিপল যারা আছেন তাদের সাথে যদি ঠিকভাবে মিশে যাওয়া যায়, তাদেরকে যদি আমরা অনুপ্রাণিত করি, এবং যে যে কাজটা করতে পছন্দ করে, আমাদের এই দেশের প্রেক্ষাপটে আসলে ইচ্ছা থাকলে অনেক কিছু করাটা খুব কঠিন, তো তারপরেও তাদের সঙ্গে যখনই আপনি খুব ক্লোজলি মিশবেন, তাদেরকে যখনই পরামর্শ দিবেন যে আপনি এইভাবে এগিয়ে যান, এবং ওনারা যদি সেটা ফলো করে, ইনশাল্লাহ সেটা ভালো করবে। এবং আমরা বিশেষ করে স্পোর্টসের ক্ষেত্রে যেটা করে থাকি, বিভিন্ন টুর্নামেন্ট যেগুলো, বিভিন্ন খেলাগুলোকে আমরা কিন্তু মানে আমি স্পন্সর আসলে বলতে চাচ্ছি না, আমরা চেষ্টা করি এখানে ইনভেস্ট করছি। কেন? যখনই ওই নতুন খেলাতে বেশ কিছু প্লেয়ার অবশ্যই তো খেলবে, নতুন যে কোনো খেলা হলে খেলার সময় আমরা ভালো একজন মানুষ পাবো, ভালো খেলোয়াড় পাবো। ফলশ্রুতিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স অ্যানাউন্স করেছেন, আমরাও কর্পোরেট হাউস হিসাবে চেষ্টা করছি ইয়াং পিপুলদেরকে মোটিভেট করে বিভিন্ন খেলার মধ্যে তাদেরকে যদি সম্পৃক্ত করতে পারি, আস্তে আস্তে তাদের মধ্যে যে ব্যাড কোয়ালিটিস আছে সেগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে, ভালো গুণ দিয়ে ওই জায়গাটা ফিল আপ হবে। ফলশ্রুতিতে আমরা যখন রিটার্ন পাবো, শুধুমাত্র
আমরা আমাদের অর্গানাইজেশনটাই রিটার্ন পাবে না, জি। রিটার্ন পাবে সারা দেশ, একজন ভালো নাগরিক পাবে, ভালো খেলোয়াড় পাবে, মাদক মুক্ত একটা সমাজ গড়ে তোলা আমাদের জন্য সহজ হবে। ঠিক আমরা এভাবেই আমাদের কাজটা করার চেষ্টা করছি, এবং শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের অনেকগুলো প্রোগ্রাম ঢাকার বাইরেও রেগুলার হচ্ছে। জি। আমরা চেষ্টাও করছি যে একবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে আমাদের এই অ্যাক্টিভিটিসগুলোকে শো করার জন্য, যাতে করে ইয়াং পিপল আরো বেশি মোটিভেটেড হয়, আরো বেশি তারা ভালো মানুষ হিসাবে রূপান্তরিত হয়, এবং আমাদের সমাজটা যাতে আরো বেশি মাদকমুক্ত হয়। বাহ, খুবই চমৎকার ভাবনার কথা বলছিলেন। আরো কিছু গল্প বাকি আছে, শুনবো সেগুলো, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। দর্শক, ওয়ালমার্ট গল্প কথায় সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নেবার, ফিরে আসছি এক্ষুনি আবারও অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালমার্ট গল্প কথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন FM ইকবাল বিন আনোয়ার ডন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, ওয়ালটন গ্রুপ। যে বিষয়ে শুনছিলাম, বিশ্বের শীর্ষ ব্র্যান্ডগুলোর তালিকায় ওয়ালটনকে নিয়ে যেতে এই মুহূর্তে বা এই বছরে বা সামনের দিনগুলোতে কি ভিশন বা কি গোল সেট করা হচ্ছে? ধন্যবাদ। আপনারা জেনে খুশি হবেন যে আমরা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে আমাদের দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের অনেকগুলো দেশে আমরা আমাদের প্রোডাক্ট কিন্তু এক্সপোর্ট করছি, এবং আমরা আমেরিকাতেও রোড শো করেছি, ইউরোপের বাজারেও আমাদের অনেকগুলো প্রোডাক্ট অলরেডি এক্সপোর্ট হচ্ছে। আর সাথে সাথে আমাদের লোকাল যে বাজারটা আছে, আমরা চেষ্টা করছি যে আমাদের এই লোকাল বাজারে আমাদের পণ্য, আমাদের প্রোডাক্ট যেন সবার খুব হাতের কাছে থাকে, এবং সবার ঘরে ঘরে যেন আমাদের প্রোডাক্টটা থাকে, এবং সেই সুবাদে আমরা চেষ্টা করছি সবার সাথে খুবই ক্লোজলি মিশে, তাদের সাথে মিশে আমাদের প্রোডাক্টগুলো যেন তাদের হাতে নাগালে আমরা পৌঁছে দিতে পারি। বাহ, চমৎকার, এবং সেই ভিশনের জন্য শুভকামনা জানাচ্ছি। এবং প্রথমে যেটা বলছিলাম যে আপনি অনেকগুলো কাজে ব্যস্ত থাকেন, অনেকগুলো পরিচয় আছে আপনার, ক্রীড়া সংগঠক হিসেবেও আপনি ব্যাপক জনপ্রিয়, তরুণদের জন্য সবসময় আপনি ভাবছেন এবং কাজ করছেন। তো এই বছরটাতে, গত বছর থেকে এই সময়টা পর্যন্ত আসলে অনেকটা সময় করোনার কারণে তো আমরা পিছিয়ে গেছি সব দিক থেকে, কিন্তু এখন নতুন করে আসলে তরুণদেরকে নিয়ে কি প্ল্যানিং হচ্ছে বা কি পরিকল্পনা করছেন সামনের দিনগুলোর জন্য? ধন্যবাদ। ক্রীড়া সংগঠক হিসাবে আমি প্রায় 1 যুগ কাজ করছি, আর আমাদের আমরা বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছি, এজ এ ওয়ালটন গ্রুপ হিসাবে আমরা পেয়েছি। মাননীয় মাতৃতুল্য প্রধানমন্ত্রীর ভাই যে শেখ কামাল, ওনার নামে প্রথমবারের মতো যে অ্যাওয়ার্ড যেটা অ্যানাউন্স করা হয়েছিল, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসাবে আমরা এই প্রথমবার এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। এই জন্য মাননীয় মাতৃতুল্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি ব্যক্তিগতভাবে থলে.com আর মিরর ম্যাগাজিনের একটা বড় একটা প্ল্যাটফর্মে ওনারা রিয়াল হিরোজ অ্যাওয়ার্ড ওনারা অ্যানাউন্স করেছিলেন। ওখানে মন্ত্রী মহোদয় ছিলেন, আরও ভিভিআইপি গেস্টরা ছিলেন, ওনাদের কাছ থেকে আমি রিয়াল হিরো অ্যাওয়ার্ড রিসিভ করেছি। এটা আমাকে অনুপ্রাণিত করছে আরও ভালো কাজ করে যাওয়ার জন্য। সো আমি রিয়াল হিরোর উদ্যোক্তা যারা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছিলেন, বিশেষ করে মিরর ম্যাগাজিনের মালা খন্দকার এবং থলে.com এর অর্গানাইজিং কমিটিতে যারা আছেন, তাদেরকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা অনেকগুলো প্রোগ্রাম সেট করেছি ইয়াং পিপলদের সঙ্গে কাজ করার জন্য। এই বছরটা তো সেই পরিকল্পনাগুলো আছে, অনেকগুলো প্রোগ্রাম আমাদের আছে, ঢাকায় আছে, ঢাকার বাইরে আছে, এবং বিভিন্ন ফেডারেশনগুলো যেহেতু কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে অ্যাজ এ স্পন্সর প্রতিষ্ঠান হিসাবে, তো আমরা আমাদের শিডিউলে এমন কোনো দিনই নর্মালি প্রায় ডিসেম্বরের 17 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনই আমাদের কোনো না কোনো প্রোগ্রাম সেট করা আছে, কখনো ঢাকাতে, কখনো কক্সবাজারে, বা ঢাকার বাইরে মফস্বল শহরেও আমাদের অনেকগুলো প্রোগ্রাম সেট করা। আমরা চেষ্টা করছি সবার সঙ্গে মিশে কাজগুলো করার জন্য। বাহ, সেই পরিকল্পনার জন্য শুভকামনা জানাচ্ছি। এবং আরও একটা পরিচয়ের দিকে চলে যেতে চাই, এবার সেই গল্পে চলে যেতে চাই। এর আগেও সেটা নিয়ে কথা বলছিলাম আমরা, যে সঙ্গীত শিল্পী হিসেবেও আপনি বেশ অনেকগুলো কাজের সাথে ব্যস্ত আছেন, অনেক পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। এই জার্নিটার শুরুর দিকের কথা যদি একটু ছোট্ট করে গল্পটা জানতে চাই। ধন্যবাদ। আমি গান পছন্দ করতাম ছোটবেলা থেকে, এবং
প্রাইমারি স্কুলে যখন আমরা পড়তাম, আমি পড়েছি হলো টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, আচ্ছা। পিটি স্কুল যেটাকে বলে জি। প্রাইমারি স্কুলে, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। তো ওখানে আমাদের সময় যেটা হতো, আমরা যখন ছোট ছিলাম, তো প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারের শেষ 2টা ক্লাস কালচারাল প্রোগ্রাম হতো। যে আচ্ছা। সমস্ত বাচ্চারা কেউ নাচে ইন্টারেস্টেড, কেউ আবৃত্তিতে বা কেউ গানে, তাদেরকে নিয়ে এই ক্লাসটা করা হতো লাস্ট 2টা পিরিয়ড। এবং সেখানে যারা নাম দিত, যারা ভালো করতো, তারা ছোট ছোট গিফট আমাদের স্যাররা আমাদেরকে দিতেন। আচ্ছা। এবং ওই সময়টা আমার মনে হয় যে এটা খুবই ভালো একটা উদ্যোগ ছিল। অন্যান্য স্কুলে এটা ছিল কিনা জানি না, বাট টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে এই প্রসেসটা ওনারা সবসময় পালন করতেন। তো আমি ওই সময় গানেই নাম দিতাম এবং আমাকে ইন্টারেস্টেড করেছেন স্যাররা। ছোট ছোট তখনকার পুরস্কার ছিল এমন যে একটা হয়তো খুব ভালো মানের কয়টা কলম জি। বা একটা একটা বক্স, mug। এরকম ছোট ছোট জি, খুব, জি। বা ওইটাই আমাকে খুব উৎসাহিত করেছে। এরপরে আমি বড় হয়েছি টাঙ্গাইলে, স্কুল আচ্ছা। কলেজ লাইফ। তো ওখানে আমার একজন উস্তাদ ছিলেন। আমি যখনই স্যাররা আমাকে বলতেন যে না তুমি তো ভালোই গান করো, তুমি এটা কন্টিনিউ করো। আচ্ছা। তো তখন তো প্রাইমারি স্কুল একদম ছোট। তো ওখানে আমার একজন উস্তাদ জি ছিলেন, ওনার সাথে যোগাযোগ করলাম। উনি ওয়াহিদুজ্জামান শিশির। আচ্ছা। তো ওনাকে বললাম যে আমি তো গান, স্যাররা বলতেছেন একটু গান শিখতে চাই। তো ওখান থেকে হারমোনিয়াম কিনে মোটামুটি কলেজ স্কুল লাইফটা মোটামুটি গান গান শিখেছিলাম। করা হয়েছে। কলেজে যাওয়ার পরে আর শেখা হয় নাই, ইউনিভার্সিটিতে তো হয় নাই। এরপরে আমি যখন শাইন কলেজে, বিএফ শাইন কলেজ ঢাকাতে আমি শিক্ষকতা করেছি প্রায় 1.5 যুগ। আচ্ছা। তো ওই সময়ে আমাদের স্যার ম্যাডামরা যখনই কোনো বিদায় অনুষ্ঠান হতো, তখনই প্রিন্সিপাল স্যার বলতেন ডন একটা গান গাও তো। এবং সেই গল্পটা শুনবো, তবে যেহেতু গানের গল্প হচ্ছে এই মুহূর্তে আপনার পছন্দের একটা গানের 2 লাইন যদি শুনতে চাই, কোন গানটি শোনাবেন? ইতিমধ্যে আমার অনেকগুলো গান বাংলাদেশের বেশ চ্যানেলগুলোতে প্রচার হয়েছে, প্রচার হয়েছে, জি। তো ঈদের প্রোগ্রামগুলোতে। তো আমি ওখান থেকে ছোট আমার নিজের গান, মৌলিক গান একটু করি। জি। পরাণে পরাণ বান্ধা নয়নে নয়ন, তুমি আমি দেখিব সুখেরই স্বপন। পরাণে পরাণ বান্ধা নয়নে নয়ন, তুমি আমি দেখিব সুখেরই স্বপন। পীড়িতের সাম্পানে ভাসিয়া দুজনে, হারাবো ভাবের সাগরে খুঁজবো তোমার মন। পরাণে পরাণ বান্ধা নয়নে নয়ন, তুমি আমি দেখিব সুখেরই স্বপন। বাহ, চমৎকার। গানের আরো গল্প শোনা বাকি আছে, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। দর্শক, ওয়ালমার্ট গল্প কথায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আবারও এক্ষুনি অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালমার্ট গল্প কথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন FM ইকবাল বিন আনোয়ার ডন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, ওয়ালটন গ্রুপ। যেই গানের গল্পে ছিলাম, বেশ কিছু গান নিয়ে পরিকল্পনা হচ্ছে, সে বিষয়ে যদি একটু জানতে চাই যে এই বছরটাতে অনেকগুলো কাজ হয়েছে, সেই কাজগুলো সম্পর্কে একটু শুনতে চাই। ধন্যবাদ। আমি আমার প্রায় 25টার উপরে মৌলিক গান হয়েছে, যেগুলো প্রায় সবই চ্যানেলে অন এয়ার হয়েছে। আর আগামী প্রোগ্রামের জন্য চেষ্টা করছি। আর আমি নিজেও গান লিখছি, সুর করছি, সেগুলো রেডি হচ্ছে। আর ওপেন এয়ার কনসার্টের জন্য ইনভাইটেশন পাচ্ছি। আমি একটা ওপেন এয়ার কনসার্ট অলরেডি হ্যান্ডব্যান্ড ফেডারেশনে করেছি গত সপ্তাহে। আর এছাড়াও ঢাকার বাইরে কক্সবাজারে একটা ইনভাইটেশন আছে ওপেন এয়ার কনসার্টে, দেন রাজশাহীতে আছে একটা, আর ঢাকাতে 3টা। আচ্ছা। এই মাসে আছে, আগামী মাসে, প্রতি মাসেই 1-2টা করে ওপেন এয়ার কনসার্টের সুযোগ সৃষ্টি হবে ইনশাল্লাহ। এবং আমি বিশ্বাস করি যে আমাদের বাংলা গানের যে ভান্ডার, এটা অত্যন্ত সমৃদ্ধ। যারা সিনিয়র ছিলেন তাদের গানগুলোও করার চেষ্টা করছি, কভার সং, আর নিজের গানগুলো তো করছি।
বাহ, গান নিয়ে সামনে তাহলে অনেক ব্যস্ত সময় যাবে। যদি জানতে চাই যে কোন ধরনের গান আপনি এখন বেশি করছেন? আসলে আমার শিল্পী জীবন তো খুবই ছোট, প্রায় 2 বছর শুধুমাত্র। তো এর মধ্যে আমি ট্র্যাকগুলো কোনগুলো বাছাই করা এটাও খুব কঠিন। আমি ফোক গানগুলো এনজয় করি, চেষ্টা করি। আধুনিক গান তো গাচ্ছি, ফোক গানগুলো গাওয়ার চেষ্টা করছি। সাথে সাথে নজরুল গীতিও একটু একটু প্র্যাকটিস করছি, আচ্ছা, যাতে করে সব ধরনের গানগুলো যেন আমার ঝুলিতে থাকে। আচ্ছা। আমি যেন বিভিন্ন যারা দর্শক শ্রোতা যারা থাকবেন ওনাদেরকে যেন আমি উৎসাহিত করতে পারি, ওনাদেরকে যেন আমি একটুখানি আনন্দ দিতে পারি। জি, এখন তো গান শোনার সাথে সাথে আমরা সবাই জানি যে মিউজিক ভিডিও ছাড়া কোনো গান আমরা চিন্তাই করতে পারি না। সেখানে আসলে কি ভাবছেন বা আপনার কি মনে হয় একজন সঙ্গীত শিল্পী হিসেবে এখন সেই দিকটাতেও খেয়াল রাখতে হচ্ছে, সেটা কতটুকু চ্যালেঞ্জিং? আসলে এটা খুবই চ্যালেঞ্জিং। আমাদের ছোটবেলায় কিন্তু মিউজিক ভিডিও বলতে কিছুই ছিল না, শুধুমাত্র রেডিও বাংলাদেশ, টেলিভিশন ছাড়া আর কিছুই ছিল না। আমরা তো শুধু গান শুনতাম। হ্যাঁ, তো এখন সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন তারা শুধু শুনেই অভ্যস্ত না, দেখতেও চান ওনারা। সো আমরা এখনকার পরিবেশটাকে অবশ্যই স্বাগত জানাচ্ছি, এতে কোনো সন্দেহ নাই। তো আমার গানগুলো আস্তে আস্তে মিউজিক ভিডিও হচ্ছে। যে গানগুলো অন এয়ার হয়েছে সেগুলো আমরা ঢাকায় অথবা ঢাকার বাইরে এফডিসি স্টুডিওতেও আমরা শুটিং করেছি এবং সেভাবে অন এয়ার হয়েছে। এবং আগামী যে গানগুলো যাবে ইনশাল্লাহ, যেগুলো কাজ চলতেছে সেগুলো মিউজিক ভিডিও হয়েই বিভিন্ন চ্যানেলে ইনশাল্লাহ প্রচারিত হবে। শুটিং এর অভিজ্ঞতা কেমন থাকে? আসলে আগে তো এরকম ছিল না, অভ্যস্তও ছিলাম না। তো যেখানে ডিরেক্টর যেমন বলেন ওই টাইপের কাজগুলো আমরা করার চেষ্টা করি। কিন্তু সেখানে তো অভিনয় করতে হচ্ছে, এক্সপ্রেশন দিতে হচ্ছে। এটা হচ্ছে কিনা বা কেমন হচ্ছে, খুব ভালো হচ্ছে কিনা, এটা ভিতর থেকে বোঝাটা খুব কঠিন। কিন্তু পরে যখন প্রোগ্রামটা যখন হয়ে যাচ্ছে, অন এয়ার হচ্ছে, এরপরে আমাকে আমার বন্ধু মহল যারা আছেন ওনারা যথেষ্ট উৎসাহিত করছেন যে না, ভালো হয়েছে, এই প্রোগ্রামগুলো ভালো হয়েছে, এভাবে করলে হয়তো আরো বেশি সবার কাছে যাওয়া যাবে, সবার মনে ঢোকা যাবে। এবং এখন তো আপনি যেটা বলছিলেন যে সুরকার এবং গীতিকার হিসেবে আপনি কাজ করছেন এবং করতে চাইছেন সামনে, সেক্ষেত্রে আসলে কি কি বিষয় মাথায় রেখে একটা গান লেখা হয় বা সুর করা হয়? আসলে আমি এই করোনাকালীন সময়ে ছোট ছোট করে ছড়া লিখতাম, ছোট করে 4 লাইন 8 লাইন করে করে ছড়া লিখে সেগুলো আবার ফেসবুকে পোস্ট করতাম। তো আমার অফিসেরই রোমান রহমান, আমাদের এই ছোট ভাই, ও আমাদের মিউজিকটা দেখে বেসিক্যালি, এবং মিডিয়াতে উনি জব করেন। তো ওনাকেই ডেকে বললাম যে রোমান, আসো তো ভাই, একটু এগুলা গানে কিভাবে কনভার্ট করা যায় ছড়াগুলোকে। তো আমাকে শেখালো যে স্যার আরো 4 লাইন লিখেন, একই থিমে লিখেন, বা যা লিখছেন এটা কয়েকটা একত্র করে। তারপরে যেভাবে বললো ঠিক আমি চেষ্টা করলাম, ওইভাবে হয়ে গেল গানের মতো। তারপরে সুর করা খুবই কঠিন। তো ওকে জিজ্ঞেস করলাম যে সুর করব কিভাবে, তো বললো যে স্যার আপনি যেভাবে এটাকে লিখছেন যা মনে করে ঠিক সেভাবে আপনি গান। তা আমি একটু সময় নিলাম যে ভাই তোমাকে কালকে শোনাই, লজ্জা অফিসের মধ্যে সবকিছু মিলে। পরের দিন আমি ওকে বাসায় প্র্যাকটিস করে ওকে শোনাইলাম যে দেখো তো এটা এরকম। তখন ও বলতেছিল যে স্যার এটা খুব ভালো হয়েছে, এটা আমরা মিউজিক করলে এটা আপনি অন্যান্য যারা গান করছেন, আপনি যে গানগুলো সবার কাছ থেকে নিচ্ছেন তাদের মতোই হবে গানটা, খুব মানে এটাকে একই সঙ্গে ম্যাচ করা যাবে। তারপরে মিউজিক করার পরে সেই গানগুলো আমার টেলিভিশনে অন এয়ার হয়েছে। আমার প্রায় নিজের 12টা গানের মতো অন এয়ার হয়েছে, যেগুলো আমি নিজে লিখেছি, সুর করেছি এবং কণ্ঠও দিয়েছি। সো এইভাবেই সামনে আমরা আরো কাজ পাচ্ছি এবং সেই কাজগুলোর জন্য তো শুভকামনা জানাতে চাই। একজন সফল উদ্যোক্তা আপনি, একজন সফল ক্রীড়া সংগঠক আপনি, এবং সেই সাথে সঙ্গীত শিল্পী হিসেবেও আপনার জীবন শুরু করেছেন, এবং সেই স্বপ্নও যেন বাস্তবায়ন হয়, সেই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাই। তবে যেটা বলেছিলাম, এসএটিভির দর্শকদের জন্য আজকে প্রথম আপনি আমাদের জন্য যে গানটি করবেন সেই গানটি শুনবো, তবে তার আগে আমি দর্শকের থেকে বিদায় নিতে চাই। ধন্যবাদ। এসএটিভির দর্শকদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। বাংলা গানের যে সমৃদ্ধতা, এটাকে আমরা যারা ইয়াং শিল্পী যারা আছি, যারা নবীন শিল্পী হিসাবে নবীন, সো আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন এই ভান্ডারটাকে আরও বেশি সমৃদ্ধ করতে পারি এবং সবার মনের কাছাকাছি ঢুকতে পারি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ওয়ালমার্ট গল্পকথার আজকের আয়োজন থেকে। আবারও দেখা হবে নতুন আয়োজনে নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এসএটিভির পর্দায় চোখ রাখবেন। ভাইয়া, গানটা শুনবো। আছো তুমি মহাসুখে, কার বুকে কোথায়? আছো তুমি মহাসুখে, কার বুকে কোথায়? চলে গেছো অন্য ঘরে পর করে আমায়, হায় রে চলে গেছো অন্য ঘরে পর করে আমায়। মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান যদি হয়, এমন অন্যায় কখনো ক্ষমার যোগ্য নয়। মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান যদি হয়, এমন অন্যায় কখনো ক্ষমার যোগ্য নয়। তবু তুমি ভালো থেকো, তবু তুমি সুখে থেকো করি কামনা। মানুষ এত বড় বেমান জানা ছিল না রে, মানুষ এত বড় বেমান জানা ছিল না। আছো তুমি মহাসুখে, কার বুকে কোথায়? আছো তুমি মহাসুখে, কার বুকে কোথায়? চলে গেছো অন্য ঘরে পর করে আমায়, হায় রে চলে গেছো অন্য ঘরে পর করে আমায়।